সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী নেক্সট যে চ্যাপ্টারটা আছে, তো এক্ষেত্রে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থকে তিনটে ভাগে আমরা ভাগ করি। একটা পরিবাহী, অন্তরক, একটা অর্ধ পরিবাহী। পরিবাহী নর্মালি আমরা সুপরিবাহী বলি, যেটা তড়িতের ভালো পরিবহন করতে পারে, মুক্ত ইলেকট্রন থাকে। আর অন্তরক, যাদের মুক্ত ইলেকট্রন থাকে না বলা হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু পরিমাণটা খুব কম, বাহক সংখ্যা খুব কম। আর অর্ধপরিবাহী হচ্ছে পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি এদের বাহক সংখ্যা। তো সেই জন্য এদের তড়িৎ পরিবহন ক্ষমতাটাও পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি হয়, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তো এদের ধর্ম বা বৈশিষ্ট্য কীরকম হবে সেইটাই এই চ্যাপ্টারতে আলোচনা হবে, এবং যেখানে এই অর্ধপরিবাহীর ব্যবহারটা আমরা কি কি কাজে কিভাবে ব্যবহার করতে পারি সেটাও এই বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারব। তো এইটা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই তোমাদের ল্যাটিস বা তোমার ওই যেটা কেলাস, এটা কেলাসাকার গঠন সম্বন্ধে জানতে হবে। আমরা জানি যে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা পরমাণু একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে একটা কেলাস গঠন করে। ঠিক আছে, এই যে অণুর গঠন, প্রত্যেকটা অণু একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়, যেটা তোমরা জেনেছো যে তরল তরল হিসাবে জলের অণুগুলোর গঠন যেরকম হয়, বরফের অণুর গঠন আলাদা, যদিও দুটোই H2O সাধারণ সংকেত নিয়ে গঠিত। জাস্ট অণুর গঠনের পরিবর্তনের হওয়ার জন্য এদের ঘনত্বের পরিবর্তন হয়। ঠিক আছে, সেই রকমভাবে প্রত্যেকটা কঠিন পদার্থই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে গঠিত, সেই অণুগুলো কীরকমভাবে সজ্জিত আছে, যে সজ্জাটা থাকে, সেই সজ্জাটাকেই আমরা এখানে কেলাস বা ল্যাটিস বলবো। যেখানে এখানে একটা দেখানো আছে, দেখো যে এটা একটা কোনো কঠিন পদার্থের প্রত্যেকটা অণু, এই যে ধরো এ একটা অণু, এ একটা অণু, এ একটা অণু, এটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত আছে। সজ্জাটা কি নির্দিষ্ট জ্যামিতিক আকার, দেখতে পাচ্ছ যে এই যে অংশটা, এই অংশটা কি না একটা ঘনক। ঠিক আছে, এরকম হয়তো ধরে নাও একটা মিজরির দানা, মিজরির টুকরো, সেটার কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার হয়তো নেই, কিন্তু ওই মিজরির টুকরোটা যে কণাগুলো দিয়ে তৈরি, অর্থাৎ এটা যে তোমার সুক্রোজ যে অণু, সেই অণুগুলো যে নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়, সেই সজ্জাটা কিন্তু এরকম নির্দিষ্ট জ্যামিতিক আকার হবে। ঠিক আছে, যেমন এই যে একটি সেল দেখতে পাচ্ছ এখানে, যেমন একক সেল বলা হচ্ছে, সেই সেলগুলো কি একটা তোমার হচ্ছে ঘনক আকার ধারণ করছে। পরপর দেখো এরকম ভাবে কণাগুলো পরপর সজ্জিত হয়ে এরকম ভাবে, এখানে আরো কণা থাকবে, এই জায়গায় আরো কণা থাকবে, এখানে একটা কণা, এই জায়গায় কণা, এরকম ভাবে দেখা যাবে কি যে একটা সজ্জা গঠন করছে। হুম, এরকম ভাবে পরপর আমরা যদি বাড়িয়ে দিই, দেখতে দেখতে পাবো এরকম সজ্জাগুলো গঠিত হচ্ছে। হলো না কোনটা? এইখানে একটা থাকবে কোনটা, দেখতে পাচ্ছ? তাহলে এইরকম ভাবে পরপর যদি কণাগুলো সজ্জিত হয়, অণুগুলো সজ্জিত হয়, দিয়ে এরকম ক্লাসটা গঠন করবে। ঠিক আছে, তো সেরকম ভাবেই এইখানে আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম গঠনটা আমরা দেখব, সেটা একটু পরে আছে বলছি। তার আগে তোমাদের এই পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী কাকে বলে সেই ব্যাপারটা যদিও আগে বললাম যে তড়িৎ পরিবহন করতে পারে, খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে, সেগুলোকে আমরা পরিবাহী বলবো। এদের যেটা আধান বাহক, মানে আধানকে তো প্রবাহিত করতে হয়,
তবেই তো তড়িৎ পরিবহন করে নাকি। যে মুখ্য আধান বাহক কিন্তু এখানে এই যে ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন মুখ্য আধান বাহক হিসাবে কাজ করে, ঠিক আছে। আর অন্তরক এর মধ্য দিয়ে আদৌ তড়িৎ পরিবাহিত হতে পারে না, এদের কুপরিবাহী বা অন্তরক বলা হয়। এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের অস্তিত্ব থাকে না। অ্যাকচুয়ালি যখন বলছে যে অস্তিত্ব থাকে না, থাকে না নয়, এখানে পরিমাণটা খুব কম, মানে এতটাই কম, সেই জন্য বলা হচ্ছে কি যে মুক্ত ইলেকট্রন এর মধ্যে নেই, ঠিক আছে। সংখ্যাটা কত সেটা আমরা পরে দেখাচ্ছি। যেমন অন্তরক হিসাবে এখানে অভ্র, হিরে, কোয়ার্টজ এইগুলো হচ্ছে অন্তরক পদার্থের উদাহরণ। আর অপরপক্ষে তোমার আছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী ধাতু এবং অন্তরকের তড়িৎ পরিবহন ক্ষমতা এদের মাঝামাঝি হয়, অর্ধপরিবাহী। তো এদের বাহক কে না, এই বাহক হিসাবে কাজ করে মুক্ত ইলেকট্রন এবং হোল। হোল কি এটা আমরা পরে আলোচনা করছি। তো এখানে আধান বাহক মনে রাখবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল, ঠিক আছে, এটা মনে রাখবে। আর অর্ধপরিবাহী হিসাবে উদাহরণ এখানে মনে রাখতে হবে সিলিকন, জার্মেনিয়াম, হিরে, সিলিকন কার্বাইড, এইগুলো হচ্ছে তোমার অর্ধপরিবাহীর উদাহরণ। কিন্তু তোমাদের সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটোকে নিয়েই এখানে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন আছে, এর প্রয়োগ সব থেকে বেশি, সিলিকন এবং জার্মেনিয়াম। আচ্ছা, এরপরে এদের গঠনটা একটু জানতে হবে। সিলিকন বা জার্মেনিয়াম অর্ধপরিবাহীর গঠন, এটা অ্যাকচুয়ালি তোমরা জানো যে কার্বনের যে যোজ্যতা সেটা কত, কার্বনের যোজ্যতা 4 হয়। কি করে না, এর যদি পরমাণু সংখ্যা দেখা হয়, কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে 6, তার ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয় 1s2 2s2 2p2, তার মানে এর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টি। 4টি হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, সেই জন্য তার যোজ্যতা 4। এবং সেখান থেকে তোমরা জানো যে কার্বন ধরো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে, যেমন মিথেন যদি যৌগটা বলি, তাহলে এখানে কার্বন তার 4টা হাত কি করে গঠিত হয় নিশ্চয়ই জানো। হুম, এই যে এখানে যদি আমরা দেখি যে ধরো একটা কার্বন, তার 4টা ইলেকট্রন, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এদের কি হয় না সমযোজী এক বন্ধন দ্বারা এরকম ভাবে আবদ্ধ হয়ে এই CH4 যৌগটা গঠন করে, তাই তো। ঠিক সেই রকম ভাবে সিলিকন এবং জার্মেনিয়াম, এদের যে ইলেকট্রন বিন্যাসটা কার্বনের ইলেকট্রন বিন্যাসের মতোই, আর সেই কারণে কার্বনের ন্যায় এরাও কিন্তু যৌগ গঠন করে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমরা সিলিকনের ইলেকট্রন বিন্যাস করি, সিলিকনের হচ্ছে প্রোটন সংখ্যা এর হচ্ছে 14 হয়, এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s4, তাই তো, 2 4 10 14। তার মানে এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ, সরি 3s4 কি করে হবে, 3s2 3p2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এরও বাইরের কটা 4টি ইলেকট্রন, ঠিক আছে। মানে এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এও মানে সিলিকনও যখন যৌগ গঠন করবে অন্য কারোর সঙ্গে বা নিজেদের মধ্যে, যদি এরকম গঠনটা হয় সেক্ষেত্রে কিরকম হয়, যেমন কার্বনের ক্যাটিনেশন ধর্মটা থাকে, আমরা যদি CH4 যৌগটা না দেখে যদি আমরা ক্যাটিনেশন ধর্মটাই দেখি, তাহলে এই যে ধরো কার্বনের পরপর কার্বন পরমাণুগুলো এরকম সমযোজী বন্ধন দ্বারা এরকম ভাবে পরপর যুক্ত হতে পারে, তাই তো। বা ধরো এখানে আর একটা কার্বন পরমাণু, এটাও তো হতে পারে নাকি, এভাবেও তো নিজেদের মধ্যে যুক্ত হতে পারে কার্বন পরমাণুগুলো, এরাসাকার আকার গঠন করতে পারে। যেমন ধরো গ্রাফাইট, গ্রাফাইট তো শুধু কার্বন পরমাণু নিয়ে গঠিত, তাহলে সেখানে কার্বন পরমাণুগুলো কিভাবে যুক্ত হবে, এরকম ভাবে পরপর
প্রত্যেকটা দেখো কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারবে, ঠিক কি না? ঠিক একই রকম ভাবে আমরা যদি সিলিকন অর্ধপরিবাহী বা জার্মেনিয়াম পরিবাহীর ক্ষেত্রে ভাবি, তাহলে সেক্ষেত্রেও দেখো সিলিকন, তার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টা। আর একটা সিলিকন, তারও বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টা। আর একটা সিলিকন, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টা। এইখানে সিলিকন, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টা। এখানেও সিলিকন হবে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4টা হচ্ছে। সিলিকন, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টা। দেখো প্রত্যেকটা সিলিকন আর তার পার্শ্ববর্তী আর একটা সিলিকন পরমাণুর সঙ্গে এরকম সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে কেলাস গঠন করে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ইলেকট্রন, একটা ইলেকট্রনও কিন্তু বাদ থাকে না। প্রত্যেকটা ইলেকট্রন সমযোজী এক বন্ধন দ্বারা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যুক্ত হয়ে এরকম সমযোজী এক বন্ধন এবং এক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে ওই যে আমরা প্রাথমিক কেলাস গঠনটা দেখিয়েছিলাম, হ্যাঁ, ঠিক এরকম ভাবে কেলাসটা তৈরি হবে, ঠিক আছে? তো এই গঠনটা একদম 0K বা পরম শূন্য উষ্ণতায়, 0K বা পরম শূন্য উষ্ণতাতে, শূন্য উষ্ণতাতে উষ্ণতাতে এই গঠনটা দেখাবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরম শূন্য উষ্ণতায় সিলিকনের প্রত্যেকটা যে যোজ্যতা ইলেকট্রন, এই বাইরের কক্ষের যে কোনো ধাতুর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে এটা যে সর্ববহিঃস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, মানে ওরাই মুক্ত ইলেকট্রন হয়, তাই তো? নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে থাকে, এদের সহজেই মুক্ত করা যায় এবং এরাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাই এদেরকে মানে পরিবাহী ইলেকট্রন বলা হয়, যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে। তাহলে একই রকম ভাবে সিলিকনের সর্ববহিঃস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তারা দেখতে পাচ্ছে এরকম সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এরা তার মুক্ত হতে পারছে না। তো সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে যে ইলেকট্রনগুলো বন্ড গঠন করছে, যতক্ষণ না বন্ডটা ভাঙছে ততক্ষণ কিন্তু এই ইলেকট্রনগুলো মুক্ত হবে না। অর্থাৎ 0K উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় তোমার একটা ইলেকট্রনও মুক্ত থাকে না। সেই জন্য পরম শূন্য উষ্ণতায় এর রোধটা, রেজিস্ট্যান্স, এটা ইনফিনিটি হয়। রোধ অসীম মানে কি? অন্তরকের ন্যায় আচরণ করবে, একদম বিশুদ্ধ অন্তরকের ন্যায় আচরণ করে। কখন? 0K উষ্ণতায় বা পরম শূন্য উষ্ণতায়। তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকে এখান থেকে যে কখন একটি অর্ধপরিবাহী অন্তরকের ন্যায় আচরণ করে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে পরম শূন্য উষ্ণতায় এটি অন্তরকের ন্যায় আচরণ করে। এবারে কোশ্চেন থাকবে যে কেন এটা হয়, ঠিক আছে? কেন হয় তার কারণ এই অংশটাই বলতে হবে। তার কারণ হচ্ছে 0K উষ্ণতায় বা পরম শূন্য উষ্ণতায় প্রত্যেকটি সমযোজী ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে কেলাসটি অন্তরক পদার্থের মতন আচরণ করে, ঠিক আছে? 2 নম্বরের কোশ্চেন হিসেবে যদি থাকে বলবে যে অর্ধপরিবাহীগুলি পরম শূন্য উষ্ণতায় কেন অন্তরকের ন্যায় আচরণ করে, তখন এটি লিখবে। বা অর্ধপরিবাহী কখন অন্তরকের ন্যায় আচরণ করে, তখন বলতে হবে 0K উষ্ণতায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাধারণ উষ্ণতায় কি হয়, মানে ধরে নাও এই পরম শূন্য উষ্ণতা থেকে এখন সাধারণ উষ্ণতায় এরা তড়িৎ পরিবহন করতে পারে। কি করে পারে? এই যে আমরা বললাম না যে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো অত বেশি নয় বা অন্তরকের মতো একদম কম নয়, এর মাঝামাঝি হয়। তো এই তড়িৎ পরিবহন ক্ষমতাটা মাঝামাঝি হয় কিভাবে? ঠিক আছে, এখনই তো বললাম 0K উষ্ণতায় একদম অন্তরকের ন্যায় আচরণ করে, কোনো তড়িৎ পরিবহন করছে না। তাহলে সাধারণ উষ্ণতায় কি করে এ আবার তড়িৎ পরিবহন করতে পারছে? তাহলে নিশ্চয়ই এখানে বাহক বাহক হিসাবে এখানে ইলেকট্রন বা হোল, ওই যে বললাম যে অর্ধপরিবাহীর বাহক তড়িৎ পরিবহন করতে পারে বাহক যারা, তারা কি? ইলেকট্রন এবং হোল। তাহলে এদের নিশ্চয়ই একটা অস্তিত্ব থাকবে।
তাহলে এই ইলেকট্রন হোল কোথা থেকে আসছে সেটা এবার একটু বুঝতে হবে। যখন সাধারণ উষ্ণতাতে আসা হচ্ছে, সাধারণ উষ্ণতায় তখন কি হবে না, তাপীয় এনার্জি মানে একটা তাপ শক্তি পেয়ে যাবে, এখান থেকে একটা তাপ শক্তি পাচ্ছে। সাধারণ উষ্ণতাতে নিয়ে গেলে প্রত্যেকটা, যেমন গ্যাসীয় পদার্থ, যে কোনো পদার্থই রুম টেম্পারেচারে আসে। রুম টেম্পারেচার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো ভাবতে পারো। তাহলে 30 ডিগ্রি বা 27 ডিগ্রি যদি হয়, 27 ডিগ্রি প্লাস 273 মানে 300 কে। তাহলে এই 300 কে উষ্ণতায় যে অর্ধপরিবাহীটাকে নিয়ে আসা হবে, অমনি দেখা যাবে কি এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে ইলেকট্রন জোড়, এক একটা ইলেকট্রন জোড় যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, এই ইলেকট্রন জোড়টা কি হয়, ভেঙে যায়। সবগুলো ভাঙে না, কিছু সংখ্যক এটা ভেঙে যায়। কারণ কি না, যেমন ওই যে গ্যাসীয় কণা, গ্যাসীয় অণু, এরা কি হয়, তাপ শক্তি যখনই প্রয়োগ করা হয় তখন কি হয়, মানে এলোমেলো ভাবে র্যান্ডামলি ছোটাছুটি করতে পারে, যেটা ব্রাউনিয়ান গতি আমরা পড়েছি। ঠিক সেই রকম ভাবে কেন ছুটছিল, তারা শক্তি পেয়ে যাচ্ছে, এর জন্য ছুটছে, তাদের গতিশক্তি বেড়ে যাচ্ছে। একই রকম ভাবে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, যে এদের কণাগুলো গ্যাস বা তরলের মতো অতটা সহজভাবে না হলেও একটু কঠিনভাবে প্রত্যেকটা অণুর সঙ্গে প্রত্যেকটা অণু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। সেই জন্য এরা পালাতে পারে না, মানে ছোটাছুটি করতে পারে না। কি হয়, আহ, একই জায়গায় স্থির থেকে এরা কম্পিত হয়, এটাকে থার্মাল ভাইব্রেশন বলা হয়। হুম, মানে তাপ প্রয়োগ করলে কি হয়, কম্পিত হয়, কম্পন শুরু হয়। ঠিক আছে, তাহলে এইটা কম্পনের ফলে তখন কি হবে, দেখা যাবে কি এই যে বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, কিছু কিছু যে বাইন্ডিং এনার্জি আমরা ক্যালকুলেশন করেছিলাম না ওই আগের চ্যাপ্টারতে, সেরকম এই যে একটা পরমাণুর সঙ্গে আর একটা পরমাণু যে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এদের মধ্যে এই বন্ধনটা ভাঙতে থাকবে, কিছু কিছু ভেঙে যাবে। যখনই একটা ভেঙে যাবে, একটা যখনই বন্ধন ভেঙে যাচ্ছে, তখনই কি হচ্ছে দেখো, এখানে তোমার দুটো ইলেকট্রন, এই যে ইলেকট্রন এটাও মুক্ত হলো, এই ইলেকট্রন এটাও মুক্ত হয়ে গেল। ঠিক আছে, একটা বন্ড ভেঙে গেলে দুটো ইলেকট্রন উৎপন্ন হবে। আরো যদি ধরে নাও তাপ প্রয়োগ করা হয়, তখন কি হবে, আরো এরকম বাহক ভাঙতে থাকবে। ধরো এই বাহকটা ভেঙে গেল, এই সরি, এই বন্ধনটা ভেঙে গেল, তাহলে এইখানে ইলেকট্রন উৎপন্ন হলো, এই ইলেকট্রনটাও উৎপন্ন হয়ে গেল। উষ্ণতা যত বাড়বে এরকম ভাবে বন্ড ভাঙতে থাকবে, প্রত্যেকটা বন্ড ভাঙলেই দুটো করে ইলেকট্রন উৎপন্ন হবে। এবং কি এই ইলেকট্রনটা যখনই উৎপন্ন হয়ে গেল, এটা মুক্ত হয়ে গেলে এ কি হবে, ছোটাছুটি করবে। যখনই এই ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে মানে সরে যাবে, তখন এই জায়গাটায় ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়ে যাবে। তো যেই জায়গায় এই ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে সেইখানটাই বলা হবে হোল, মানে এইটা হচ্ছে হোল। তাহলে হোল কি, হোল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। মানে কোনো অর্ধপরিবাহী সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, হুম, প্রত্যেকটা ক্লাস সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, যদি কোনোভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা ইলেকট্রন ওইখান থেকে বেরিয়ে যায়, তখন কি হয়, ওই স্থানটাতে পারিপার্শ্বিকের সাপেক্ষে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি, অভাব তৈরি হয়। ঠিক আছে, যেই অংশটায় এই ইলেকট্রনটা ছিল ওইখানেই যেহেতু অভাবটা সৃষ্টি হচ্ছে, ওইটাকে আমরা তখন হোল বলবো। তাহলে হোলের বৈশিষ্ট্যটা কি না, হোল হচ্ছে যেহেতু ইলেকট্রনের ঘাটতি, যেমন ধরে নাও কোনো একটা পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তখন কি হয়, এই পরমাণুটা একটা পজিটিভ বা ক্যাটায়নে পরিণত হয়, তাই তো। ঠিক সেই রকম ভাবে এই যখনই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, পারিপার্শ্বিকের সাপেক্ষে এর নেগেটিভ আধানের পরিমাণ কমে যাচ্ছে, সেই জন্য এই হোলটা পজিটিভ ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে হোল যে বাহক, অ্যাকচুয়ালি এটা একটা কাল্পনিক কণা, এই কণা কিন্তু নয়। কিভাবে তৈরি হলো সেটা বুঝলে, যে যেখানেই ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, ঘাটতি কি করে হবে, এই বন্ড ভেঙে গেল, তাপীয় শক্তির জন্যই হোক বা এখানে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তখন কি হবে, ইলেকট্রন তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে, ইলেকট্রন সরে চলে যাবে। মানে ধরে নাও এই যে কেলাসটা, এই কেলাসটার এই দুই প্রান্তে তুমি যদি এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ প্রয়োগ করে দাও, তখন কি হবে, এই ইলেকট্রনগুলো এই দিকে ছুটে যাবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে এই ইলেকট্রনটা চলে গেলেই তখন কি হবে, এই জায়গাটায় ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হবে, এটাই তখন হবে হোল। আবার ধরে নাও যদি এই ইয়েটা ভেঙে যায়, এই বন্ডটা যদি ভেঙে যায়,
এই বন্ডটা যদি ভেঙে যায় তখন কি হবে, এইখানের ইলেকট্রনটা সে আবার এদিকে ছুটে আসবে, তখন কি হবে, এখানে হোলটা তৈরি হবে। সেই হোলটা পূরণ করার জন্য ধরো এই ইলেকট্রনটা এখানকে এলো, তখন আবার কি হবে, এখানে হোল তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রন যদি এদিকে গতিশীল হয়, ইলেকট্রনের গতি এদিকে যদি হয়, হোলের গতিটা তখন কি হবে, উল্টো দিকে, এইদিকে হোলগুলো ছুটে যাবে। ঠিক আছে, নর্মালি আমরা যেটা জানি যে তড়িৎ প্রবাহ হয় কোন দিকে, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে। তার মানে দেখাই যাচ্ছে যে ইলেকট্রন যদি এদিকে প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ এদিকে হবে। তার মানে কি, হোল যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকেই হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। ঠিক আছে, তাহলে এই অর্ধপরিবাহীর মধ্যে বাহক তাহলে কে কে হলো, আমরা তো জেনেছিলাম যে ইলেকট্রন এবং হোল। তাহলে এখানে তো আমরা বুঝতে পারলে যে কিভাবে ইলেকট্রন এবং হোল তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটাই কিন্তু মেন গতিশীল হচ্ছে। যখনই ইলেকট্রনের কোনো জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে সেই জায়গাটাতে হোল তৈরি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে বলছিলাম যে উষ্ণতা বাড়ানো হচ্ছে, উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত এইরকম বাহকগুলো মানে বন্ধন ভাঙতে থাকবে। আর এই বন্ধন ভাঙতে থাকলে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে, বাহক সংখ্যা বৃদ্ধি পাবে। আর এই বাহক সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কোনো একটা পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই যে পরিবাহী এবং অন্তরক বা অর্ধপরিবাহী এই যে বলছিলাম, সেটা কিসের বেসিসে বলছিলাম না, ভালো যে তড়িৎ পরিবহন করতে পারে তাকে পরিবাহী বা সুপরিবাহী বলছি, যে একদম পারে না তাকে কুপরিবাহী, আর যে মাঝামাঝি তাকে তোমার হচ্ছে সরি, যে পারে না তাকে অন্তরক বা কুপরিবাহী বলা হচ্ছে, আর যে মাঝামাঝি তাকে অর্ধপরিবাহী বলা হচ্ছে। তাই তো, তাহলে এখানে এই অর্ধপরিবাহীটাও একটা সময় দেখা যাবে পরিবাহীর ন্যায় আচরণ করছে, সুপরিবাহী হচ্ছে। কিভাবে না, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, এর বাহক উৎপন্ন হবে, মানে ইলেকট্রন হোল উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হবে দেখতে পেলে, বন্ড ভেঙে যাবে, বন্ড ভাঙতে থাকছে, ভাঙতে ভাঙতে তোমার কি হবে, এরকম ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে। ঠিক আছে, বাহক সংখ্যা বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। আর এই কারণেই পরিবাহীর ক্ষেত্রে যেটা দেখেছিলে যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কি হয়, পরিবাহীর ক্ষেত্রে যে কোনো ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। কারণ আর.টি সমান R0 ইন্টু 1 + আলফা টি, এটা একটা ফর্মুলা আছে, তোমরা ওহম সূত্রে যখন পড়বে ওই জায়গায় আছে, দেখতে পাবে। আর এমনি ক্লাস 10-এর কনসেপ্ট অনুযায়ী তোমরা জানো যে কোনো পরিবাহীকে যদি উত্তপ্ত করা হয়, গরম করা হয়, তখন কি হয়, ওই পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক উল্টোটা। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যত উষ্ণতা বাড়াবো বন্ড ভাঙতে থাকছে, যে ঘটনাটা একটু আগেই বললাম, সে কারণে তার রোধ হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ওই পরিবহন ইলেকট্রন যেটা বললাম, যে পরিবাহী কেলাসের উষ্ণতা বৃদ্ধি পেলে কেলাসটি তাপ শোষণ করলে তার যোজ্যতা ইলেকট্রনগুলি শক্তি বৃদ্ধি পায়। এর ফলে অন্তত কিছু সংখ্যক ইলেকট্রন সমজীবী বন্ধন ছিন্ন করার মতো যথেষ্ট গতিশক্তি অর্জন করে বন্ধন ভেঙে বাইরে বেরিয়ে আসে। বন্ধন থেকে ছিন্ন ইলেকট্রনগুলি হলো মুক্ত ইলেকট্রন, এরাই কেলাসের মধ্যে আধান বাহক হিসাবে কাজ করে। উপযুক্ত বিভব প্রভেদ প্রয়োগ করলে ইলেকট্রনগুলি সিলিকন বা জার্মেনিয়াম ক্লাসে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তাহলে এই পরিবহন এই ইলেকট্রনগুলোকে পরিবহন ইলেকট্রন, আর যেহেতু তাপ প্রয়োগ করার ফলে এটা উৎপন্ন হয় সেই জন্য এটাকে তাপীয় ইলেকট্রন বলা হয়। তাহলে এই ঘটনা থেকেই তোমরা বলতে পারবে যে উষ্ণতা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় কেন। ঠিক আছে, তাহলে এটা বলতে হবে যে এই যে বন্ধন থেকে বিচ্ছিন্ন হচ্ছে, ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হচ্ছে, বাহক সংখ্যা বাড়ছে, তাই তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা জাস্ট একটু একটু জেনে রাখতে পারো হয়তো যে যেটা বলেছিলাম যে ভালো পরিবাহীর ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনের সংখ্যার উপর তো তড়িৎ পরিবহন ক্ষমতাটা নির্ভর করে। দেখো ভালো পরিবাহীর ক্ষেত্রে প্রতি মিটার কিউব আয়তনে এর সংখ্যাটা 10⁻23 সংখ্যক হয়। ঠিক আছে, মানে বাহক সংখ্যা যত বেশি হবে তড়িৎ পরিবহন তত ভালো হবে, 10⁻23 ধাতুর ক্ষেত্রে হয়। আর অন্যদিকে অন্তরকের ক্ষেত্রে মাত্র 10⁻7 পার মিটার কিউব, প্রতি মিটার কিউবে 10⁻7 সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে, যেটা একদম বলেছিলাম না যে অন্তরকের ক্ষেত্রে থাকে না বাহক সংখ্যা,
এটা থাকে না, এই কারণেই বলা হয়, মানে 10⁻23 সাপেক্ষে 10⁻7টা অনেক কম। ঠিক আছে, সেই জন্যই বলা হয় মুক্ত ইলেকট্রন থাকে না। আর অন্যদিকে সাধারণ উষ্ণতায়, মানে দেখো 300 কে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 কে উষ্ণতায় অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন বা বাহক সংখ্যা হচ্ছে 10⁻19। এটা কিন্তু সিলিকন মানে জার্মেনিয়ামের ক্ষেত্রে, আর সিলিকনের ক্ষেত্রে 10⁻16 হয়। ঠিক আছে, পার মিটার কিউব, প্রতি মানে একক ঘনমিটারে। ঠিক আছে, এই সংখ্যাটা একটু জেনে রাখতে পারো। আর প্রবাহের মানটাও একটু জেনে রাখবে। বিশুদ্ধ জার্মেনিয়াম, মানে একদম বিশুদ্ধ, বিশুদ্ধ জার্মেনিয়াম কাকে বলবো না, সে যেখানে জার্মেনিয়াম কেলাস ছাড়া, আমরা যে কেলাসটা এঁকেছিলাম না, এই যে ধরে নাও একটা কেলাস দেখালাম সিলিকনের, তাহলে এখানে দেখো সিলিকন পরমাণু ছাড়া আর কেউ নেই, প্রত্যেকটা সিলিকন পরমাণু। ঠিক আছে, তো সিলিকন পরমাণু ছাড়া যখন অন্য কোনো পরমাণু ওই ক্লাসের মধ্যে থাকবে না, সেই ক্লাসকে বলা হবে বিশুদ্ধ ক্লাস। ঠিক আছে, তাহলে এরকম বিশুদ্ধ ক্লাসের জার্মেনিয়াম বা সিলিকনের যে তড়িৎ পরিবহন, তার তড়িৎ পরিবহন ক্ষমতা বা তড়িৎ প্রবাহের যে মানটা, সেটা জার্মেনিয়ামের ক্ষেত্রে মাইক্রো অ্যাম্পিয়ার হয়, 10⁻⁻6, প্রবাহমাত্রাটা খুবই কম। আর অন্যদিকে সিলিকনের ক্ষেত্রে 10⁻⁹ মানে ন্যানো অ্যাম্পিয়ার মান হয়। এত কম প্রবাহ মানে হওয়ার জন্য এদেরকে কিন্তু ব্যবহার করা যায় না অর্ধপরিবাহী। ঠিক আছে, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এবার হয়তো বলবে যে স্যার, এর যদি উষ্ণতা বাড়ায় তাহলে তো বাহক সংখ্যা যেমন ভাবে বাড়ছিল সেটা বাড়বে, কিন্তু এইভাবে উষ্ণতা বাড়াতে থাকলে কি হবে, অর্ধপরিবাহীটাই নষ্ট হয়ে যাবে, গলে যাবে। সিলিকনকে, জার্মেনিয়ামের যে কেলাসকে তুমি যখন খুব গরম করবে, তাহলে গরম করে তড়িৎ পরিবহন করার জন্য উপযোগী করতে হবে। তাহলে এটা করা সম্ভব নয়, তুমি গরম করবে না তার হচ্ছে অন্য কাজে লাগাবে, তাহলে তো একটা কাজ করাতে গেলে দুটো দিকে শক্তি নষ্ট হচ্ছে। এক, জার্মেনিয়াম বা সিলিকন কেলাসটাকে গরম করতে হবে, গরম তো এমন নয় বার্নারে বা কোনো কিছু দিয়ে তাকে গরম করবে, কি করে গরম করতে হবে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক পাঠিয়েই হিটারের সাহায্যে তাকে গরম করতে হবে। আবার যদি খুব বেশি পরিমাণ গরম করো, সেটা নষ্ট হয়ে যাবে। হুম, তাহলে এর বাহকটাকে বাড়াতে হবে কোনোভাবে। বাহকটা বাড়ানোর একটি উপায় তোমরা জানলে, বন্ধনকে ভেঙে দেওয়া, বন্ধনকে ভেঙে দেওয়া। কিন্তু সেটা ভাঙতে গেলে তাপ প্রয়োগ করতে হবে। যে ব্যাপার প্রবলেমটা হলো কি, তাপ বাড়াতে গেলে একরকম শক্তি খরচ হচ্ছে, আর 2 নম্বর, খুব বেশি পরিমাণ তাপ দিতে গেলে সেমিকন্ডাক্টরটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সেরকম কোনো কাজ নেই। তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীকে কার্যক্ষম করার জন্য একে অবিশুদ্ধ মানে অশুদ্ধ করে দিতে হবে, মানে কি ওর সঙ্গে কিছু ইমপিউরিটি মেশাতে হবে। আচ্ছা, সেটা একটু পরে বলছি। তার আগে অর্ধপরিবাহী রোধ যেটা বললাম, যে সিলিকন বা জার্মেনিয়াম কেলাসের উষ্ণতা যত বাড়ে, এর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা তত বেড়ে যায়, ফলে তড়িৎ প্রবাহমাত্রা বাড়ে, অর্থাৎ কেলাসটির রোধ কমে যায়। তার মানে এটা তোমরা জেনে রাখবে এখানে, যে উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা বুঝতে পারলে, বাহক সংখ্যা উৎপন্ন হয়। আর অন্যদিকে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় পরিবাহীর ক্ষেত্রে। সেই জন্য এই লেখচিত্রটি তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়াচ্ছ, এদিকে তোমার উষ্ণতা প্রয়োগ করা হয়েছে, উষ্ণতা যত বাড়ানো হচ্ছে তত কি হচ্ছে, রোধটা তোমার কমতে থাকছে। আর অন্যদিকে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতাটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, সেই জন্য এটা একটা স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে, দুটোই একসঙ্গে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এটার কম্পারিজন তোমাদের পরীক্ষাতে পড়ে, যে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে পরিবাহী এবং অন্তরকের রোধের কিরকম পরিবর্তন হয় লেখচিত্রের সাহায্যে দেখাও। ঠিক আছে, তখন এই লেখচিত্র আঁকতে হবে। আর 2 নম্বর, যদি এরকম কোশ্চেন হয় যে উষ্ণতা সঙ্গে পরিবাহী এবং অন্তরকের, মানে পরিবাহী এবং অর্ধপরিবাহীর উষ্ণতার সাথে রোধের কিরূপ পরিবর্তন হয়, তখন লেখচিত্র নয়, তখন এটাই বলতে হবে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। যদি বলে যে কেন,
তখন তো এই ঘটনাটা আগেই যেটা বললাম সেটাও বলতে পারো, বা এখানেও বলতে পারো যে তাপীয় শক্তির জন্য বাহক সংখ্যা উৎপন্ন হয়, বন্ড ভেঙে যাচ্ছে, বাহক সংখ্যা উৎপন্ন হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবো এখানে হোলের উৎপত্তি। হোলের উৎপত্তিটা আমরা একটু আগেই বললাম যে হোল কিভাবে উৎপন্ন হয়। হ্যাঁ, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ ছিল, সেই জায়গায় যদি কোনোভাবে ইলেকট্রন ওখান থেকে বেরিয়ে যায়, তখনই ওই স্থানটাতে ইলেকট্রন একটা ঘাটতি তৈরি হয়, আর সেই ঘাটতি থেকেই হোলের উৎপত্তি হয়। তাহলে ইলেকট্রনের ঘাটতি, যেমন যে উদাহরণটা আমি একটু আগেই বললাম যে একটা পরমাণু থেকে যেমন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, পরমাণু থেকে যখন ইলেকট্রন, পরমাণুর ক্ষেত্রে কি হয়, যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে, সেই জন্য নিউট্রাল থাকে। তো এবারে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তখন যটা ইলেকট্রন বেরোবে তটার জন্য সেখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, তত পরিমাণ তার ক্যাটায়ন উৎপন্ন হবে, তাই তো? এই জন্য প্লাস আয়ন উৎপন্ন হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে যখন সিলিকন, এই যে একটা পরমাণু ছিল, এই একটা অংশ, এখানে দেখো 4টি ইলেকট্রন ছিল, মানে সিলিকনের যোজ্যতা আমরা 14 বলেছিলাম, এই সরি প্রোটন সংখ্যা 14 বলেছিলাম, তার মানে কি তার ইলেকট্রন সংখ্যা 14। তো সেখান থেকে যদি এই একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এটা তো বাইরের কক্ষের ঘটনা, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন কি হবে, সিলিকন প্লাস, সিলিকন পরমাণুটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে এমন নয় যে কিছুক্ষণের জন্য ধরা চলে গেল, তখন পার্শ্ববর্তী জায়গা থেকে আরেকটি ইলেকট্রন এই জায়গায় পূরণ হয়ে যায়। সেই জন্য একটা ওভারঅল, মানে একটা কেলাসের ক্ষেত্রে ওভারঅল কেলাস কিন্তু সবসময় নিউট্রালই থাকে। ঠিক আছে। সিলিকন থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে এটা হয়তো ভাবতে পারবে যে সিলিকন তো পজিটিভ পরিণত হয়ে গেল একটা সিলিকন, কিন্তু পার্শ্ববর্তী সেই ইলেকট্রনটা কোথায় যাবে? এমন তো নয় কেলাস থেকে বেরিয়ে যাচ্ছে। যদি কেলাস থেকে বেরিয়ে যেত তখন তুমি কেলাসটা বলতে পারতে প্লাস হয়ে গেছে, কিন্তু কেলাস থেকে তো বেরোচ্ছে না, জায়গাটা জাস্ট চেঞ্জ করছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে। যখনই এখান থেকে ইলেকট্রনটা চলে যাচ্ছে, তখন অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে এখানে পৌঁছে যাচ্ছে, মানে ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে। যার ফলে এটা সামগ্রিকভাবে নিউট্রালই থাকে, পুরো ক্লাসটা নিস্তড়িত থাকে। তাহলে এই হোলটা কিভাবে উৎপন্ন হয়, না এই যে বললাম ইলেকট্রন যখনই এখানটার দিকে চলে যাবে, পারিপার্শ্বিক সাপেক্ষে ওইখানটার ইলেকট্রন নেগেটিভ আধানের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, সেই জন্যই একটা বলা হচ্ছে কি পজিটিভ আধান উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হোল উৎপন্ন হচ্ছে, পজিটিভ ধর্মী একটা কণা, একটা কাল্পনিক কণা। ঠিক আছে, এটাকে হোল বলা হয়। আর এখানে মনে রাখবে যে এই জায়গাটা একটু মনে রাখবে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ঠিক যে কটি মুক্ত ইলেকট্রন হয়, ঠিক ততগুলি কিন্তু হোল উৎপন্ন হয়। তার মানে হোল উৎপন্ন হয় কি করে, যেটা আমি বললাম সেটা হয় বলেই কিন্তু ইলেকট্রন সংখ্যা এবং হোলের সংখ্যা সমান, মানে নিউট্রাল, একদম জিরোকে উষ্ণতায় ভাবো, জিরোকে উষ্ণতায় কোনো হোল ছিল না, প্রত্যেকটি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। আর এমন তো নয় হোল বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা তো নয়। যখনই উষ্ণতা বাড়ছে, বন্ড ভেঙে যাচ্ছে, তাহলে ইলেকট্রন উৎপন্ন হলো। হুম। তাহলে ইলেকট্রন যখনই উৎপন্ন হলো, ইলেকট্রন তার গতিশক্তির জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গায় ছুটাছুটি করছে। তাহলে যখনই একটা জায়গা থেকে ইলেকট্রন অন্য জায়গায় চলে যাবে, তখনই যেই জায়গা থেকে চলে গেল সেই জায়গায় ঘাটতি তৈরি হবে, সেটাই হবে হোল। ঠিক আছে। হোলের গতিটা বললাম, ইলেকট্রনের যেদিকে গতি হয় ঠিক তার উল্টো দিকে। আর এক্ষেত্রে হোল কিন্তু মানে কোনো বাস্তব কণিকা নয়, এটা মনে রাখবে, কোনো বাস্তব কণিকা নয়, এটা জাস্ট একটা অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ব্যাপারটাকে ঠিকভাবে বোঝানোর জন্য এই হোলের একটা ধারণা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার কঠিন পদার্থের শক্তিপটি। এই শক্তিপটি জিনিসটা কি, এই শক্তিপটির সম্বন্ধে ডিটেলস অতটা ধারণা দরকার হয় না, জাস্ট পটি তত্ত্বের সাহায্যে এখানে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর পার্থক্য করতে গিয়ে এই তোমার শক্তিপটির ধারণাটা আসে।
জাস্ট একটা ব্যাপার বলে দিই, দেখো তোমরা পরমাণু গঠন চ্যাপ্টারতে যেখানে পড়েছিলে, এখানে E1 শক্তি স্তরে, মানে এটা যদি যে কোনো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই বলি, তার n=1 কক্ষপথে শক্তিটা কত, -13.6 ঠিক আছে। আর এখানে n= যখন 2 হয়, তখন এর শক্তিটা হয় E2, এটা শক্তি হয় -3.4 ইভি, ঠিক আছে। তারপরে তোমার যদি n=3 হয়, তখন শক্তিটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা E3-র ভ্যালুটা আসছে -1.51 এত ইভি। এরপরে তোমার আরো ধরো n=4 যদি হয়, তাহলে সেক্ষেত্রে -13.6 ডিভাইডেড বাই 4, মানে 4² 16, ডিভাইডেড বাই 16, এটা করলে আসছে 0.85। তাহলে E4=0.85, এটা মাইনাস সাইন অবশ্যই, এত ইভি। এখান থেকে যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, দেখো প্রথম এবং দ্বিতীয়র যে শক্তি পার্থক্যটা, সেটা কত, -13.6 আর 3.4, এটা যদি ডিফারেন্স করো, 13.6 - 3.4, এটা 10.2 হচ্ছে। তাহলে শক্তি পার্থক্যটা বুঝতে পারলে, প্রথম থেকে দ্বিতীয়টা 10.2 ইভি। আর অন্যদিকে যদি 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে বলো, তাহলে সেক্ষেত্রে তোমার 3.4 - 1.51, এটা করলে দেখো 1.89 ইভি। একই রকম ভাবে 3 এবং 4-এর মধ্যে যদি শক্তি পার্থক্যটা দেখো, সেখানে 1.51 - 0.85, এটা করলে আসছে দেখো 0.66 ইভি। আমি এখান থেকে যেটা বোঝাতে চাইছি, যত উপরের দিকে উঠছো, দেখো শক্তি পার্থক্যটা তত কমতে থাকছে। তাহলে এইভাবে পরপর দেখা যাবে হায়ার এনার্জি লেভেলে কি হবে না, এই শক্তি স্তরগুলোর মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। তখন দেখবে একটা খুব ছোট্ট জায়গার মধ্যে, ছোট্ট অঞ্চলের মধ্যে হায়ার এনার্জি স্টেটগুলো একই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। তখন আর একটা এইগুলোকে আর কক্ষ বলতে পারবে না, এক একটা পটি বলবে। অ্যাকচুয়ালি রেখা আর পটির মধ্যে যেরকম ডিফারেন্স তোমরা জানো, রেখা মানে এইরকম সিম্পল একটা লাইন, আর পটি বললে কি হবে, পটি বললে তখন কি হয়, হ্যাঁ অনেকগুলো লাইন, বা এরকম ভাবতে পারো যে একটা অঞ্চল, এরকম একটা পটি, ঠিক আছে। তাহলে এই পটিতত্ত্বের ধারণাটা কিভাবে আসছে তোমাদেরকে, মানে এটা অ্যাকচুয়ালি বোর্ড তত্ত্ব থেকে আমি বললাম, সেই জন্যই বোর্ড তত্ত্ব এখানে কিন্তু ফেলিয়ার হয়, মানে হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রন কোথায় থাকবে সেটা কিন্তু আর ব্যাখ্যা করতে পারেনি। হুম, যেটা তোমার ওই পাউলির অপবর্জন নীতির যে ধারণাটা, যে এক একটা কক্ষপথে দুটি বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন থাকতে পারবে কেবলমাত্র, তার থেকে বেশি কিন্তু থাকতে পারে না, তাই তো। তাহলে এই যে শক্তি স্তরগুলো, সেখানে যখন এক কাছে অনেকগুলো হয়ে যাবে, তখন কি হবে, ইলেকট্রনগুলো কোথায় থাকবে সেগুলো ব্যাখ্যা করা যায়নি। সেই জন্যই দেখো একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেই বোর তত্ত্ব মোটামুটি অ্যাপ্লিকেবল হয়। বহু সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব কিন্তু ব্যাখ্যা করা যায়নি, ঠিক আছে। তো যাই হোক, এখানে শক্তিপটির ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য সোডিয়াম যে পরমাণু, তার ক্লাসটাকে নিয়ে ব্যাখ্যা করানো আছে। এখানে সোডিয়াম এনে এই যে এর হচ্ছে তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 1s2, 2s2, 2p6 আর 3s1, ঠিক আছে। যার এই তৃতীয় কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে। তো এর যে শক্তি স্তর এখানে দেখো যেটা দেওয়া আছে, এইটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সাপেক্ষে এরকম একটা, এই লাইনটার কনসেপ্টটা কি করে আসছে সেটা একটু পরে বলছি। এইটা ধরে নাও তোমার 1s, 1s2, ঠিক আছে।
এরা দুটো ইলেকট্রন থাকবে, এখানে দুটো ইলেকট্রন আছে বিপরীত স্পিন যুক্ত। তারপরে 2s2 2p6, তাই তো? তাহলে এখানে 2s2 2p6, এই 2p6 এর এখানে তো তোমার দুটো করে ইলেকট্রন থাকবে নাকি এক একটা কক্ষে, তাহলে এখানে তিনটে উপকক্ষে ভেঙে যাবে। এই 2p6 তিনটা উপকক্ষ থাকবে এরকম, প্রত্যেকটা একটা দুটো করে ইলেকট্রন থাকবে, ছটা হয়ে যাচ্ছে। আর 3s1, এইটা 3s1, এটা হচ্ছে আর একটা শক্তি স্তর। এবারে কি হয় না, এই শক্তি স্তরের এই লাইনটা কেন এরকম হচ্ছে সেটা একটু জানতে হবে। সেটা কিভাবে, এটা তোমরা স্থির তড়িৎ চ্যাপ্টারতে জেনে এসেছো। মনে করে দেখো, এইরকম একটা ধাতব গোলক, সেই ধাতব গোলক, ফাঁপা ধাতব গোলকের দূরত্বের সঙ্গে বিভবের একটা পরিবর্তন লেখচিত্র ছিল, প্রাবল্য আর বিভব। তাহলে এই ক্ষেত্রে বিভবটা যদি বলা হয়, সেক্ষেত্রে এই সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবটা কনস্ট্যান্ট থাকে, এটা বিভব। তারপরে কি হয় না, যত দূরত্ব বাড়ে তত কি হয়, বিভবটা এইভাবে কমতে থাকে, ঠিক না? আর একই রকম ভাবে এটা যদি এই দিকেও তুমি টানো, সেই দিকেও তোমার একই রকম ভাবে এই দিকে কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে সমানভাবে, সিমেট্রিক ভাবে একদম। ডান দিকেও যেমন ভাবে কমবে, বাম দিকেও একই রকম ভাবে কমবে, যদিও তোমাদের বইয়ে একটা দিকই দেখানো আছে, ঠিক আছে, দুদিকই হবে। তো এবারে এইটা কিন্তু পজিটিভ বিভব, মানে এখানে ভি ইকাল টু, যদি এসআই পদ্ধতিতে বলো 1/4πε0 Q/R, এটা তোমার কিন্তু পজিটিভ বিভব, এর সাপেক্ষে এইরকম ভাবে কমতে থাকে, এটা বলা আছে। কিন্তু এই বিভবটা এখানে পরমাণুর ক্ষেত্রে কি হয়, নেগেটিভ হয়, -4.6 ভোল্ট, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যত এই নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়া যাবে, তত কি হবে, তার পজিটিভ বিভবটা বাড়তে থাকবে, নেগেটিভ বিভব কমতে থাকবে। সেই জন্য মানে এইটা যদি ওয়াই অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, সরি, এইটার সাপেক্ষে এই দিকটা হচ্ছে -y, নেগেটিভ অক্ষ এদিকে। তাহলে এইটা হচ্ছে তোমার বিভব পজিটিভ দিকে, পজিটিভ দিকে বাড়ছে, বুঝতে পারলেন না? এই যে দেখো, এইটা হচ্ছে তোমার দূরত্ব এই দিকটা, আর এই দিকটা হচ্ছে বিভব, এটা তো প্লট প্লট করেছি নাকি? তাহলে এখানে -13.6 ভোল্ট, তার মানে কি এখানে আছে। তাহলে যত উপরের দিকে যাবে, হায়ার এনার্জি স্টেটের দিকে যাবে, তত কি হবে, পজিটিভ ভ্যালুটা বাড়বে। তো তার মানে এই যদি নিউক্লিয়াস হয়, এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই দিকে যাবে, পজিটিভ দিকে যাবে, জিরো হবে, তারপরে পজিটিভ দিকে বাড়বে। এইটাও ঠিক একই রকম ভাবে, ঠিক কি না? ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখানো আছে। ঠিক একই রকম ভাবে পার্শ্ববর্তী আর একটা নিউক্লিয়াসের জন্য, সোডিয়াম নিউক্লিয়াসের জন্য একই রকম ভাবে এরকম ভাবে বাড়বে, ঠিক আছে? এইদিকে যদি আর একটা নিউক্লিয়াস থাকে, তার জন্য একই রকম ভাবে এরকম হবে। এইগুলোকে এক একটি বিভব কূপ বলা হয়, পোটেনশিয়াল ওয়াল, ঠিক আছে? এটা যেটা বলছে যে, ধরে নাও তোমরা তো এটা পড়েছো, স্থির তড়িতেই পড়েছো, যে এখানে একটা আধান আছে কিউ পরিমাণ, তার জন্য ধরো এই সামথিং, এই একটা দূরত্বে, আর দূরত্বে বিভবের ভ্যালু ভি ইকাল টু Q/4πε0 আর, এটা হয়। এখানে যদি আর একটা কোনো আধান থাকে কিউ ডট, তার জন্য তো এখানে মানে যদি আর ডট দূরত্বে, তার জন্য তো এখানে একটা বিভব থাকবে। তাহলে মোট বিভব কি, দুটো বিভবের যোগফল, ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে এইখানে ধরে নাও একটা নিউক্লিয়াস ছিল, তার জন্য বিভবের যে পরিবর্তনের লেখচিত্রটা, সেটা তোমার এইরকম হয়েছে। যখন পার্শ্ববর্তী আর একটা নিউক্লিয়াস থাকবে, তার জন্য এই যে দূরত্বটা, এই যে লেভেলটা, সেইখানে দেখা যাচ্ছে যে এই নিউক্লিয়াস দুটো যদি না থাকতো, তাহলে এর জন্য এখানে যে বিভবের মান হবে, এই নিউক্লিয়াসগুলো থাকার জন্য এই বিভবের ভ্যালু কিছুটা কমে যাবে, মানে পজিটিভ ভ্যালুটা এখানে বেড়ে যাচ্ছে।
যার জন্য কি হবে, এই বিভব কূপটার হাইটটা কমে যাবে, বিভব কূপের হাইট কমে যাচ্ছে। যখনই কমে যাবে তখন এই শক্তি স্তরের যে পার্থক্য, মানে এই যে লেভেল গুলোর মধ্যে যে পারস্পরিক ব্যবধানটা, সেটা তো একই থেকে যাবে। অর্থাৎ 1s এর সাপেক্ষে 2s2 যে দূরত্বে থাকবে, বা 2s2 বা 2p6 এর সাপেক্ষে 3s1 যে দূরত্বে থাকবে, সেই দূরত্বগুলো একই থাকবে। তো স্বাভাবিকভাবে যখনই এই বিভব কূপের হাইট কমে যাচ্ছে, এই যে 3s কক্ষপথে যে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এবারে কি হচ্ছে, বিভব কূপের বাইরে চলে যাচ্ছে। তাহলে বিভব কূপের বাইরে যখন চলে যাচ্ছে, ওই ইলেকট্রনটা পার্টিকুলার কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে, সেটা কিন্তু আর ব্যাখ্যা করা সম্ভব হবে না। মানে ও আর কোনো পার্টিকুলার একটা নিউক্লিয়াসের সান্নিধ্যে থাকবে না, সে র্যান্ডামলি তখন ছোটাছুটি করবে। ঠিক আছে, বিভব গ্রুপের যখন হাইটটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনগুলো, মানে এটা তো তোমার সোডিয়ামের একটা পরমাণু আছে তা নয়, একটা গ্লাসের মধ্যে এরকম অসংখ্য পরমাণু আছে। প্রত্যেকটা পরমাণুর জন্য এক একটা যে ইলেকট্রন 3s কক্ষপথে ছিল, সেই ইলেকট্রনগুলো তাহলে একটা লেভেলে থাকবে। আবার পাউলি অপবর্জন নীতি বলছে এক একটা শক্তি স্তরে দুটি বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন থাকতে পারে। তাহলে অসংখ্য যখন ইলেকট্রনগুলো থাকবে, সেগুলো একটা লেভেলে থাকবে কি, একটা লেভেল না থেকে সেরকম অনেকগুলো উপশক্তি স্তরে ভেঙে যাবে, যেগুলোর মধ্যে ব্যবধান একবারে কম হবে, খুব কম। তখন ওই এক কাছে, মানে একটা অঞ্চলের মধ্যে যখন অসংখ্য এই ইলেকট্রনগুলো থাকবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো শক্তিপটি। ঠিক আছে, মানে ওই শক্তি স্তরগুলো যখন একটা, মানে 3s যে শক্তি স্তরটা, সেরকম 3s শক্তি স্তর যখন অনেকগুলো পরমাণুর জন্য বিভিন্ন উপশক্তি স্তরে ভেঙে গিয়ে একটা অঞ্চলের মধ্যে আবদ্ধ থাকবে, সেটাকেই বলা হচ্ছে শক্তিপটি। ঠিক আছে, তাহলে এই যে কোনো পরমাণুর ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে শক্তিপটির উৎপত্তি ঠিক এইভাবেই হয় আর কি। তো এইখানে যে উদাহরণটা আমি বললাম একদম সেম এইভাবেই বলা আছে, একটু দেখবে তোমরা। সোডিয়াম পরমাণুকে দেখানো হয়েছে এই যে Z11 বলা আছে, ইলেকট্রন বিন্যাসও বলা আছে, বিভব গ্রুপের কথা বলা আছে। তো এখানে দেখো এই বিভব গ্রুপের যে ঘটনাটা, যে E=0, এই যে এই শক্তি স্তরটা, এটা E=0। তো এক্ষেত্রে 1s 2s2 2p6 আর 3s1, এইটা বিভব গ্রুপের হাইটটা দেখবে কমে যাবে যখন যে 3s, হ্যাঁ, সোডিয়াম কেলাস ল্যাটিস এর মধ্যস্থিত ঘন সন্নিবিশিষ্ট বহু সংখ্যক সোডিয়াম পরমাণুর কথা বিবেচনা করা যেতে পারে। এই ঘন সন্নিবিশিষ্টের দরুন বিভব কূপের আকার পরিবর্তিত হয়ে যায়। তাহলে এতে পূর্ণ রেখা দ্বারা দেখানো হয়েছে, সাধারণভাবে দেখা যায় যোজ্যতা ইলেকট্রন ছাড়া বাকি ইলেকট্রনগুলি প্রতিটি পরমাণুর নিজস্ব বিভব কূপের মধ্যেই থেকে যায়। ফলে এগুলির উপর আশেপাশে আর কোনো পরমাণুর প্রভাব সেরকম থাকে না। ঠিক আছে, কিন্তু যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা অবস্থার উদ্ভব হয়। মানে যে যোজ্যতা ইলেকট্রন বলতে সর্ববহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, অর্থাৎ 3s কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তার আলাদা একটা অবস্থার উদ্ভব হয়। কি অবস্থা, না এই ইলেকট্রনটি আর বিভব কূপের মধ্যে থাকে না। কখন থাকে না, যখন বিভব কূপের হাইটটার পরিবর্তন ঘটে যাচ্ছে, তখন আর মধ্যে থাকে না। ফলে প্রতিটি যোজ্যতা ইলেকট্রন একসঙ্গে একাধিক পরমাণু দ্বারা প্রভাবিত হতে পারে। বস্তুত কোন যোজ্যতা ইলেকট্রনটি কোন পরমাণুর সঙ্গে সংশ্লিষ্ট তা নির্দেশ করার কিন্তু আর কোনো উপায় থাকে না। সংক্ষেপে বলা চলে, সোডিয়াম কেলাসের মধ্যে 3s শক্তি স্তরে বহু সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। ঠিক আছে, আবার এখানে কি বলছে, তবে এক্ষেত্রে আবার অন্য একটি সমস্যা তৈরি হয়। সমস্যাটা কি, না পাউলি অপবর্জন নীতি অনুযায়ী কোনো বিচ্ছিন্ন শক্তি স্তরেই দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এখানে বলছে যে অনেকগুলো ইলেকট্রন 3s কক্ষপথে থাকবে বিভিন্ন পরমাণুর জন্য, কিন্তু 3s শক্তি স্তরে ওই পাউলি অপবর্জন নীতি অনুযায়ী দুটির বেশি ইলেকট্রন থাকবে না। তো তখন কি হচ্ছে, 3s শক্তি স্তরটি বিভিন্ন উপশক্তি স্তরে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, দুটি করে ইলেকট্রন নিয়ে। হ্যাঁ, প্রতিটি উপশক্তি স্তরে দুটি করে ইলেকট্রন থাকে। ক্লাসের ভিতরে খুব অল্প পরিসরের মধ্যেই 10⁻20 বা তার আরো বেশি সংখ্যক পরমাণু থাকতে পারে। তাহলে এই ধরনের উপশক্তি স্তরের সংখ্যা এতই বেশি হয় যে স্তরগুলিকে আর স্থিতিশক্তির ধারাবাহিকভাবে
পরিবর্তিত হয় বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, এইগুলোকেই তখন এখানে শক্তিপটি বলা হয়। তো যাই হোক, এখানে এই শক্তিপটির ধারণাটা কি সেটা বলা হলো। এখান থেকে তোমাদেরকে যে মানে কোশ্চেনটি করতে হবে সেটি হচ্ছে এই শক্তিপটির সাহায্যে পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য, এটি করতে হবে। তো তার আগে তোমাদের এই যে পরিবহন পটি যেটা বললাম, মানে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে 3s শক্তি স্তরটা, আর যোজ্যতা পটি, এই দুটোর মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, প্রকাশ করা হয় ইজি দ্বারা। ঠিক আছে, এবং মাঝখানের যে অঞ্চলটা, এখানে কোনো ইলেকট্রন থাকে না বলে এই জন্য এটাকে নিষিদ্ধ অঞ্চল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে এর সাপেক্ষে অন্তরক, অর্ধপরিবাহী এবং পরিবাহীর মধ্যে পার্থক্য কিভাবে করবে। জাস্ট এরকম শক্তিপটি, এই তিনটি ছবি তোমাদেরকে এঁকে দিতে হবে। এটা কোনো কোনো সময় 3 নাম্বার থাকে। জাস্ট এই তিনটি ছবি আঁকতে হবে, আর কিছু না। তিনটি ছবি আঁকবে, দিয়ে বলবে পরিবহন পটি আর যোজ্যতা পটি, যেমন নাম লেখা আছে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে অন্তরক পদার্থের ক্ষেত্রে। দেখো ব্যবধানটা বেশি এবং বলা আছে গ্রেটার দেন 3 ইভি, এইটি কিন্তু উল্লেখ করতে হবে। অন্তরকের ক্ষেত্রে এই শক্তিপটির ব্যবধানটা ইজি গ্রেটার দেন 3 ইভি, এটা হতে হবে। ঠিক আছে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর ব্যবধানটা খুব কম। এটা দুটো কেস আছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে এর ভ্যালুটা 0.67 ইভি হয়, আর সিলিকন অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর ভ্যালুটা 1.11 ইভি হয়, ব্যান্ড গ্যাপ এনার্জি। আর পরিবাহীর ক্ষেত্রে তোমার পরিবহন পটি এবং যোজ্যতা পটি পরস্পরের সঙ্গে উপরিপাতিত হয়ে যায়, সমপতিত অঞ্চল থাকে, স্বাভাবিকভাবেই এর কোনো ব্যান্ড গ্যাপ এনার্জি থাকে না, ইজি ইকাল টু 0, মানে এর ব্যান্ড গ্যাপ এনার্জি 0 হয়। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে এই ছবি তিনটি আঁকতে হবে, ঠিক যেরকমগুলো লিখে দিলাম। এই যে শক্তি ব্যবধান বেশি, বেশি কথাটা না লিখে এখানে ইজি গ্রেটার দেন 3 ইভি এটি লিখবে। আর এখানে শক্তি ব্যবধানটা কম বলা আছে, এখানে লিখে দিবে জার্মেনিয়ামের ক্ষেত্রে যেমন লিখে দিলাম 0.67 ইভি, আর সিলিকনের ক্ষেত্রে 1.11 ইভি, সেটা লিখবে। আর পরিবাহীর ক্ষেত্রে ইজি ইকাল টু 0, কোনো শক্তি ব্যবধান থাকে না, এটা লিখবে। আচ্ছা, নেক্সট এখানে তোমাদের মানে পরিবাহী এবং অন্তরকের সঙ্গে এবং অর্ধপরিবাহীর তুলনা। অ্যাকচুয়ালি এখানে তোমাদের শক্তিপটির সাহায্যেই কোশ্চেনটা, মানে পার্থক্যটা যেটা পড়ে, শক্তিপটির সাহায্যে পার্থক্য করো, এটাই বেশি ইম্পর্টেন্ট হয়। তো এই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর পার্থক্য লিখো, শক্তিপটির সাহায্যে বললো না, শুধু পার্থক্য লিখো এটা বললো। তখন কিন্তু তোমরা এই জায়গাটা থেকে বলবে, এবং সেই জায়গায় তোমরা শক্তিপটির ব্যাপারটাও বলতে পারো, জাস্ট ভাষাই বলে দিবে যে পরিবাহীর ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জি 0, অন্তরকের ক্ষেত্রে খুব বেশি হয় ব্যান্ড গ্যাপ এনার্জি, গ্রেটার দেন 3 ইভি বলবে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুব কম। যে উদাহরণ হিসেবে বলতে পারো জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.67 এবং সিলিকনের ক্ষেত্রে 1.11 ইভি। ঠিক আছে, পরিবাহীর তড়িৎ কারা, বাকি এগুলো বলতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারে কারা, কারা পরিবাহী হয়, সেগুলো এখানে বলবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি দেখো অবিশুদ্ধ অর্ধপরিবাহী। ঠিক আছে, মানে আমরা দেখলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতাটা খুব কম হয়, কারণ ওই যে বাহক সংখ্যা তোমরা যেটা পড়লে 10⁻19, আর বা 10⁻16 পার মিটার কিউবে। তাহলে এক্ষেত্রে বাহক সংখ্যা বাড়াতে গেলে কি করতে হবে? উষ্ণতা বাড়াতে হবে, সেটাও সমস্যা। এক শক্তি ক্ষয়, 2 নম্বর বেশি উষ্ণতাতে এগুলো নষ্ট হয়ে যেতে পারে সেমিকন্ডাক্টর। তাহলে এর বাহক সংখ্যা কিভাবে বাড়াবো? এই বাড়ানোর জন্য এখানে অবিশুদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ যেটা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলছিলাম, সিলিকন বা জার্মেনিয়াম যে বিশুদ্ধ কেলাস, সেখানে কি বলা আছে না, ওই কেলাসের মধ্যে সিলিকন পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু থাকবে না।
বা জার্মেনিয়াম কেলাস যদি হয় সেখানে জার্মেনিয়াম পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু থাকবে না। তাহলে অবিশুদ্ধটা কিভাবে হবে? না, অবিশুদ্ধ হচ্ছে যেমন তোমরা সংকর ধাতু পড়েছো, সংকর ধাতু, তাহলে বিশুদ্ধ লোহা, হ্যাঁ, বিশুদ্ধ তোমার ক্রোমিয়াম, এদেরকে ধরো মিশিয়ে দিচ্ছ বিশেষ পদ্ধতিতে গলিয়ে, তাই তো, দিয়ে তোমার সংকর ধাতু তৈরি করা হচ্ছে। হুম, তাহলে সেই যে সংকর ধাতুটা তৈরি হয় সেটা নিশ্চয়ই দুজনের ধর্ম থেকে আলাদা হয়ে যায়, ওইটাকেই আমরা অবিশুদ্ধ বলবো, অবিশুদ্ধ ধাতু। ঠিক একই রকম ভাবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদিও এইভাবে গলিয়ে করা হয় না, এটা একটা বিশেষ প্রক্রিয়ায় করা হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোপিং প্রক্রিয়া। ডোপিং কি? না, ডোপিং হচ্ছে যে পদ্ধতিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে অবিশুদ্ধগুলো মিশানো হয়, ইমপিউরিটি মিশানো হয়, ঠিক আছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং, ঠিক আছে। আর এখানে যেটা মেশানো হয়, মানে যে পদার্থটা অবিশুদ্ধ পদার্থ হিসাবে মেশানো হচ্ছে সেটাকে বলা হয় ডোপ্যান্ট, ডোপ্যান্ট এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা ডোপিং পদ্ধতি কি এবং ডোপ্যান্ট কি সেটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবারে এখানে লেখা আছে যে কেন এটা মেশানো হয়, মানে বলছে এইভাবে সিলিকন বা জার্মেনিয়াম গ্লাসের মধ্য দিয়ে কয়েক মিলিঅ্যাম্পিয়ার মানের প্রবাহ পাঠানো যায়। কিভাবে? না, যেখানে দেখো আগে পড়েছিলে যে সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে 10⁻⁻6 মানে মাইক্রো অ্যাম্পিয়ার বা 10⁻⁹ ন্যানো অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যাচ্ছিল, সেখানে দেখো মিলি অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাওয়া যাচ্ছে। তার মানে কি, প্রবাহমাত্রাটা বেড়ে গেছে। কি করে বাড়ছে? নিশ্চয়ই বাহক বাড়ছে। তাহলে কিভাবে বাহক বাড়ছে সেটাই আমরা এখানে জানবো, ঠিক আছে। যে প্রবাহের মানের এতটা বৃদ্ধির কারণ হলো ডোপিং এর ফলে অর্ধপরিবাহীর যোজ্যতা পটি এবং পরিবাহীর পটির মধ্যে ব্যবধান অনেক কমে আসে। কিভাবে কমে আসে সেটাও আমরা জানতে পারবো। ফলে কেলাসের মাধ্যমে, মানে কেলাস মাধ্যমে আদান বাহকের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। যেটা বিশুদ্ধ জার্মেনিয়ামের ক্ষেত্রে এর সংখ্যাটা ছিল মাত্র 10⁻, কত, 19 বা 16 পার মিটার কিউবে, এটার থেকে অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে, পরিবাহীর কাছাকাছি হয়ে যাবে, সেই জন্য এর তড়িৎ পরিবহন ক্ষমতাটা অনেক বেড়ে যায়। তো এটা কিভাবে বাড়ছে সেটারই অ্যাপ্লিকেশন এখানে আছে, সেটা দেখো। তো এখানে দুই ধরনের কেলাস হয়, একটা হচ্ছে পি টাইপ কেলাস আর একটা হচ্ছে এন টাইপ কেলাস। তো তোমাদেরকে এখানে যেটা পড়তে হয় বেশি, পি টাইপ ক্লাস কিভাবে তৈরি হয় বা পি টাইপ ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু জানতে হয়। তো পি টাইপ এবং এন টাইপ, প্রথমে এখানে এন টাইপ আছে। এন টাইপ ক্লাসটা কি করে হয় না, কোনো বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন ক্লাস, সেই সিলিকন ক্লাসে এন টাইপ ক্লাস তৈরি করার জন্য ডোপ্যান্ট এলিমেন্ট হিসাবে পঞ্চযোজী মৌল, ঠিক আছে, আর্সেনিক, ধরো এখানে মিশানো হচ্ছে আর্সেনিক, তার যোজ্যতা কত, ধরে নাও 5, এই পঞ্চযোজী মৌল এর যোজ্যতা 5। তাহলে এটা জার্মেনিয়াম বা সিলিকন কেলাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব সিলিকন কেলাস। ধরো এখানে আর একটা সিলিকন কেলাস আছে, এখানে একটা সিলিকন কেলাস আছে, এইখানে একটা সিলিকনের যোজ্যতা 4 ছিল, সেই জন্য 4টা করে ইলেকট্রন, ঠিক আছে। এইটাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা দেখে দিই, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে আর একটা সিলিকন করে দিলাম। দিয়ে কি হবে না, এখানে দেখো সিলিকনের সঙ্গে আর্সেনিকের সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এইদিকে সিলিকনের সঙ্গে সিলিকন কেলাস তৈরি হলো, এখানে সিলিকনের সঙ্গে সিলিকন সমযোজী বন্ধন, এখানে সিলিকনের সঙ্গে আর্সেনিক, এখানে সিলিকনের সঙ্গে আর্সেনিক, এখানে সিলিকনের সঙ্গে আর্সেনিক। দেখো আর্সেনিক তার চারপাশে 4টা সিলিকন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ইলেকট্রন এখানে এক্সেস থেকে গেছে, এটার কিন্তু কোনো কাজ নেই। তো স্বাভাবিকভাবেই এ তখন কি মুক্ত ইলেকট্রন হিসাবে আচরণ করবে। হুম, তাহলে এখানে যত আর্সেনিক এলিমেন্টটাকে, যত এর মধ্যে ইম্পিউরিটি হিসাবে মিশাবে,
একদম 0 K উষ্ণতার ক্ষেত্রে ভাবো, একদম 0 K উষ্ণতাতে বিশুদ্ধ জার্মানি, বিশুদ্ধ অর্ধপরিবাহী বাহক সংখ্যা ছিল কি? কোনো ইলেকট্রন বা ইলেকট্রন বা হোল বাহক ছিল না, তাই তো? তাহলে সে তড়িৎ পরিবহন করতে পারতো না। কিন্তু একদম 0 K উষ্ণতায় ভাবো তো, দেখো আর্সেনিকের জন্য একটা করে ইলেকট্রন এক্সেস থেকে যাচ্ছে। তার মানে কি, এই বিশুদ্ধ অর্ধপরিবাহী যে 0 K উষ্ণতায় তড়িৎ পরিবহন মোটেই করতে পারছিল না, ওই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যখনই আমরা পঞ্চজি মৌল আর্সেনিককে ডোপিং করে দিচ্ছি, দিয়ে অবিশুদ্ধ করে দিচ্ছি, তখনই দেখা যাচ্ছে কি তার তড়িৎ পরিবহন ক্ষমতাটা 0 K উষ্ণতাতেও থাকছে। কারণ কি না, এখানে দেখো প্রত্যেকটা আর্সেনিক পরমাণুর জন্য একটা করে ইলেকট্রন বাহক হিসাবে উপস্থিত থেকে যাচ্ছে। তাহলে এক একটা জার্মেনিয়াম বা সিলিকনের ক্লাসের মধ্যে এরকম যদি বেশ কিছু সংখ্যক তোমার আর্সেনিককে ডোপিং করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই তার ইলেকট্রন সংখ্যা বেশি হবে, মানে বাহক সংখ্যা বেশি হবে। তার ফলে কি হবে, সে তড়িৎ পরিবহন করতে পারবে। এবারে তুমি ধরে নাও নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে আসছো, 0 K উষ্ণতা থেকে নর্মাল টেম্পারেচারে। তাহলে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে এই যে সিলিকন, যে ক্যালাসগুলো সিলিকনের সঙ্গে সিলিকন বা সিলিকনের সঙ্গে আর্সেনিক, এদের মধ্যে যে বন্ডগুলো ছিল সেগুলোও ভাঙবে। তাহলে প্রত্যেকটা বন্ড ভাঙলে এক জোড়া করে ইলেকট্রন উৎপন্ন হবে, তাই তো? তাহলে ইলেকট্রন উৎপন্ন হওয়া মানেই তখন কি হবে, বাহক সাধারণ উষ্ণতাতেও তোমার হচ্ছে বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে আর্সেনিকের এক্সট্রা করে থেকে যাচ্ছে। তার ফলে বাহক সংখ্যা অনেক বেশি হচ্ছে। আর বাহক সংখ্যা বেশি হওয়া মানেই কি, তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই হলো তোমার ডোপিং এর একটা বিশেষ সুবিধা। অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করলে এই সুবিধাটা পাওয়া যায়। ঠিক আছে? এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, মানে দুটো রকম বাহক তো আছে, হোল এবং ইলেকট্রন। তার মধ্যে দেখো একদম 0 K উষ্ণতাতে ইলেকট্রনের সংখ্যাই বেশি। তারপরে যত তাপীয় শক্তির জন্য এরকম তাপীয় ইলেকট্রন উৎপন্ন হবে, তার সঙ্গে সঙ্গে আর্সেনিক থাকার জন্য প্রত্যেকটা আর্সেনিক পরমাণুর জন্য তো একটা করে ইলেকট্রন এক্সেস আছেই। তো স্বাভাবিকভাবে তোমার সামগ্রিক টোটাল ক্লাসটাতে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। ঠিক আছে? সেই জন্য এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। ঠিক আছে? এন টাইপ। হুম কিন্তু এটা মনে রাখবে যে এখানে এন এর মানে ইলেকট্রনের সংখ্যা বেশি হলেও সামগ্রিক ক্লাসটা কিন্তু নিস্তড়িত, পুরো ক্লাসটা কিন্তু নিস্তড়িত হবে। কারণ কি, তুমি আর্সেনিক যে ডোপিং করেছো, আর্সেনিক কি কোনো মানে আয়ন হিসাবে নিযুক্ত হয়ে মানে ডোপিং করা হয়েছে? নিশ্চয়ই না। ওর টোটাল পরমাণুটাই নিস্তড়িত, মানে নিস্তড়িত পরমাণু হিসাবেই ওর মধ্যে ডোপিং করা হয়েছে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে কি, যে আর্সেনিকের পারিপার্শ্বিকের সাপেক্ষে একটা ইলেকট্রন বেশি থাকছে, এবং এক্ষেত্রে যত ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে তার সাপেক্ষে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে। সেই জন্য এটাকে এন টাইপ ক্লাস বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই এন টাইপ ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো একটু দেখে নাও। তো এখানে বৈশিষ্ট্য হিসাবে এন টাইপ ক্লাস, এই যে এখানে প্রথমেই বলা আছে এন টাইপ ক্লাসটি নিস্তড়িত, মানে ঋণাত্মক আধানযুক্ত কিন্তু নয়। এটা খুব ভালো করে খেয়াল রাখবে, এন টাইপ মানে কিন্তু ঋণাত্মক আধানযুক্ত কণিকা হবে না। এর কারণ, কিছু সংখ্যক ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকলেও কেলাসটির মধ্যে আর্সেনিক এবং ফসফরাস পরমাণুর সেগুলো কিন্তু নিস্তড়িত থাকে। ঠিক আছে? আর এখানে যে বাহক সংখ্যা, মানে বাহক, আচ্ছা ফার্মি স্তরটা একটু বলছি। ফার্মি স্তরের এখানে লেভেলটা মনে রাখবে, ফার্মি স্তরটা কি সেটা একটু পরে বলছি। শুধুমাত্র এটা মনে রাখবে, এই ভ্যালুটা মনে রাখবে 0.05 ইভি ফার্মি স্তরের। আচ্ছা, এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য বাহক সংখ্যা, এটা মনে রাখবে, এমসিকিউ হিসাবে কোশ্চেন থাকে। এন টাইপ ক্লাসে মুখ্য বাহক কে না ইলেকট্রন, আর গৌণ বাহক এখানে হোল, অর্থাৎ সংখ্যা গুরু বাহক হচ্ছে ইলেকট্রন আর সংখ্যা লঘু বাহক হচ্ছে হোল। আচ্ছা, এখানে যেহেতু ফসফরাস বা আর্সেনিক যে পঞ্চজি মৌল ডোপিং করা হয়, তার মধ্যে দেখো একটা করে ইলেকট্রন তো এক্সেস আছে এর মধ্যে। সেই জন্য এই আর্সেনিক পরমাণু ইলেকট্রন একটা করে দান করে দিতে পারে। সেই জন্য এটাকে ডোনার অ্যাটম বা দাতা মৌল বলা হয়। ঠিক আছে?
তাহলে দাতা মৌল তোমার অর্ধপরিবাহীর মধ্যে যেটা ডোপিং করা হচ্ছে তার পঞ্চযোজী মৌলটাকে, অর্থাৎ আর্সেনিক বা ফসফরাস, এই মৌলটাকে কিন্তু ডোনার অ্যাটম বলা হচ্ছে। এইগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেন হিসাবে থাকতে পারে। আচ্ছা, এখানটায় তোমার ফার্মি লেভেলের ব্যাপারটা বলে দিই। এটা তোমাদের ছবি পড়ে পরীক্ষাতে, জাস্ট এই ছবিটি আঁকতে বলে যে একটি ফার্মি স্তরের অবস্থান চিহ্নিত করে একটি এন টাইপ ক্লাসের শক্তিপটি অঙ্কন করো, শক্তিপটি দেখাও। সেখানে ফার্মি স্তরের অবস্থানটা দেখাতে হবে। ফার্মি স্তরটা এখানে কিন্তু এর মাঝামাঝি আছে, হ্যাঁ, এই ছবিটা একটু ভুল আছে। অ্যাকচুয়ালি ফার্মি স্তরটা এইরকম একটা পরিবহন পটির দিকে থাকবে, কাছাকাছি থাকবে। কতটা কাছাকাছি না, যেটা বলা আছে এখানে এটা লিখে দিবে 0.05 ইভি, যেটা ওখানে বলা আছে। মানে কন্ডাকশন ব্যান্ড, পরিবাহী পটির 0.05 ইভি নিচে থাকবে, ঠিক আছে। আর মানে পি টাইপ ক্লাসের ক্ষেত্রে যোজ্যতা পটি থেকে 0.05 ইভি উপরে থাকবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। ফার্মি স্তর হচ্ছে একটা স্তর যেখানে সাধারণ উষ্ণতায় ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি থাকে, মানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয় যেই স্তরে, সেটাকে ফার্মি স্তর বলা হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এন টাইপ ক্লাসে ইলেকট্রনের সংখ্যা বেশি, সেই জন্য এই ফার্মি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো থাকে। আর পি টাইপ ক্লাসের মধ্যে হোলের সংখ্যা বেশি হবে, সেই জায়গায় এই ফার্মি স্তরের মধ্যে হোল থাকবে, ঠিক আছে। সেটা আমরা পরে দেখাচ্ছি। বোঝা গেল? জাস্ট এই শক্তিপটিটা আঁকতে হবে এন টাইপ ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে এখানে যে ডোপিংটা করা হয় এটা একটু দেখে রাখবে। 10⁶ সংখ্যক জার্মেনিয়াম বা সিলিকন ক্লাসের মধ্যে মাত্র একটি করে ফসফরাস বা আর্সেনিক পরমাণুকে ডোপিং করা হয়। 10⁶ সংখ্যক জার্মেনিয়াম বা সিলিকন ক্লাস, তার মাঝে একটি তোমার ফসফরাস বা আর্সেনিককে ডোপিং করা হয়। আচ্ছা, এরপরে আসছি পি টাইপ ক্লাস। পি টাইপ ক্লাসটা কি না, পি টাইপ এখানে তোমার ত্রিযোজী মৌল, ঠিক আছে। এইখানে আমি এই মৌলটাকে মুছে দিচ্ছি, আর্সেনিক ছিল, এই জায়গায় আমি দিয়ে দিলাম বোরন, ঠিক আছে। বোরন বা অ্যালুমিনিয়াম ত্রিযোজী মৌল হিসাবে ডোপিং করলাম। তাহলে দেখো পারিপার্শ্বিক যেমন ভাবে এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, সেটা তো প্রত্যেকটা ক্লাসের মধ্যেই থাকবে, এভাবে থাকবে। দেখো এই বোরনের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, এই জায়গায় এই যে সিলিকন পরমাণুটা, তার পাশে যে সিলিকন পরমাণুটা আছে তার সঙ্গে বোরন এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে চাইছে, কিন্তু এখানে কোনো ইলেকট্রন নেই। তার মানে কি এই জায়গায় একটা ইলেকট্রনের ঘাটতি প্রথম থেকেই, ক্লাস যখনই তৈরি করা হয়েছে তখন থেকেই তৈরি হয়ে গেছে, মানে একটা করে ইলেকট্রনের ঘাটতি। আর যেখানে ইলেকট্রনের ঘাটতি হয় সেটাই কি হোল। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা বোরন পরমাণুর জন্য এক একটি করে হোল উৎপন্ন হয়েছে। আবারও ভাবো, একদম 0 কে উষ্ণতায় প্রত্যেকটি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনো মুক্ত ইলেকট্রন নেই, কিন্তু এক একটা হোলের জন্য, এক একটা বোরন পরমাণুর জন্য এক একটি হোল অলরেডি সেখানে থাকছে। ঠিক যেরকম ভাবে এন টাইপ ক্লাসের ক্ষেত্রে এক একটি ইলেকট্রন ছিল 0 কে উষ্ণতাতে, এখানে দেখা যাচ্ছে এক একটি হোল এখানে উপস্থিত আছে, ঠিক আছে। তাহলে এই হোলগুলোই কিন্তু 0 কে উষ্ণতাতে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। সেই জন্য আমরা একই রকম ভাবে বলতে পারবো 0 কে উষ্ণতাতে বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহী হলে সে তড়িৎ পরিবহন করতে পারবে। কেন পারবে? তার কারণ এই যে অর্ধপরিবাহীর সঙ্গে যেটা মিশানো হচ্ছে বোরন, তার জন্য একটা করে বাহক হোল হিসাবে উপস্থিত থাকছে, এই হোলগুলোই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে পি টাইপ ক্লাস তৈরি হয়। এবার এই পি টাইপ ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও একটু জেনে রাখো। আচ্ছা, এই শক্তিপটিটাও বলে দিই আগে, তারপর এটা বলছি। শক্তিপটি যেমন একটা এঁকেছিলে এন টাইপের ক্ষেত্রে একই রকম সেম পরিবহন পটি উপরে আর যোজ্যতা পটি নিচে থাকবে। এদের মধ্যে দেখো যে ফার্মি স্তরটা দেখানো আছে, ফার্মি স্তরের এই গ্যাপটা এখানেও লিখে দিবে
0.05 ইভি, একই মানে আগেরটা যেরকম পরিবহন পটি থেকে 0.05 ইভি তোমার নিচে ছিল, এইটা যোজ্যতা পটি থেকে 0.05 ইভি উপরে থাকবে যোজ্যতা পটি থেকে। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে এর বৈশিষ্ট্যগুলো দেখো। তাহলে এক্ষেত্রেও সামগ্রিকভাবে মানে এই পি টাইপ ক্লাসটি নিস্তড়িত, যেমন ভাবে ইন টাইপ ক্লাস নিস্তড়িত ছিল, এক্ষেত্রেও কিন্তু পি টাইপ ক্লাসটা নিস্তড়িত হবে। যেটা ওর ক্ষেত্রেও বলেছিল ইন টাইপের ক্ষেত্রে পটি মানে যোজ্যতা পটি এবং ফার্মি স্তরের মধ্যে শক্তি ব্যবধান 0.05 ইভি। আর পি টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য যে বাহক সেটা কিন্তু হোল, মানে সংখ্যাগুরু বাহক সেটা কিন্তু হোল হবে। আর সংখ্যালঘু বাহক হবে ইলেকট্রন, মানে সংখ্যায় কম থাকবে ইলেকট্রন। আচ্ছা, এক্ষেত্রেও একই রকম 10⁶ সংখ্যক মূল পরমাণু, মানে যেটা সিলিকন বা জার্মেনিয়াম ক্লাস যদি হয় তার মধ্যে একটি মাত্র বোরন বা অ্যালুমিনিয়াম পরমাণুকে ডোপিং করা হয়। আর বোরন বা অ্যালুমিনিয়াম মৌলটাকে অর্ধপরিবাহী ক্লাসে মেশালে এদের বন্ধনে হোল উৎপন্ন হয়, এর জন্য ক্লাসে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর এই কারণে একে গ্রহিতা মৌল বলা হয়। কাকে? দেখো এখানে এই বোরন সে ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, গ্রহণ করতে পারে, ঘাটতি আছে তো, সেই জন্য এটাকে গ্রহিতা অ্যাটম বা অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার এন টাইপ ক্লাস এবং পি টাইপ ক্লাসের মধ্যে পার্থক্যটা একটু করে নেবে, যেটার বৈশিষ্ট্য থেকেই এটা করতে পারবে তোমরা। পি টাইপ ক্লাস এবং এন টাইপ ক্লাস পড়লে এটা বলতে পারবে। আচ্ছা,